শুধুমাত্র যারা পয়সা দিয়েছে তৃণমূলকে তাদের বাঁচাবার জন্য আজকের এই সর্বনাশ। কাল প্রেস মিট করলো একজন মিথ্যাবাদী, আর দেখলো পশ্চিমবঙ্গের মানুষ, আর হাউ হাউ করে কাঁদলো 1.5-2 লক্ষ মানুষ যারা এই 40,000 যারা দুর্গত তৃণমূলের চুরির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তাদের চোখের জলের দাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে। পুরো মন্ত্রিসভারই জেলে যাবার কথা ভারতীয় আইন মেনে। 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করার পরে, এবং যে নষ্টটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল পরিচালিত এই সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরের মধ্যে, অর্থাৎ জ্ঞানের মধ্যেই ধারাবাহিকভাবে এটা সংগঠিত অপরাধ। এবং সেখানে ধরা পড়ে যাওয়ার পরে এই চুরি, এই অন্যায়, তারপরেও যখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, যা তিনি ধারাবাহিকভাবেই বলেন, যে মন্তব্য করেছেন তাতে মানুষ কেউ তাকে নির্লজ্জ বলছেন, কেউ বেহায়া বলছেন, কেউ মিথ্যেবাদী বলছেন, কেউ ক্ষমতালোভী বলছেন, বিভিন্ন বাক্য প্রয়োগ করছেন দল মত নির্বিশেষে। এমনকি তৃণমূল দলেরও যারা সামান্য কিছু ভোটার বা কর্মী রয়েছেন তার অবধি রাস্তায় মুখ দেখাতে পাচ্ছেন না এই প্রেস মিট করে মিথ্যে বলার আয়োজনকে। যে নির্লজ্জতার প্রমাণ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তা ভারতবর্ষের মতো দেশে বিরল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা কিভাবে কি রায়দান করবেন, কখন তারা কোনো মামলাকে তড়িঘড়ি সম্পন্ন করবেন, বা কখন তারা একটুখানি স্টে দেবেন বোঝবার জন্য, এ তাদের আভ্যন্তরীণ নিজস্ব ক্ষমতার বিষয়। বর্তমান বিচারপতি দেশের, তিনি যে রায় দিয়েছেন সেই রায়কে দলমত নির্বিশেষে সবাই স্বাগত জানিয়েছে, এবং প্রত্যেকেই এই চূড়ান্ত যে ধারাবাহিক পদ্ধতিতে এক সুতোয় সুন্দর করে বাঁধা দুর্নীতি, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা জ্ঞানেই হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এই মন্তব্য দুর্ভাগ্যজনক আর নয়, কারণ এই মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের থেকে এক্সপেক্টেড। মুখ্যমন্ত্রী খোলাখুলি ঘোষণা করেছেন যে তিনি চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবেন, এবং তার কথায় যারা বঞ্চিত আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আর বিজেপি যদি ভাবে আমাকে এজন্য জেলে পুরবে তাহলে ওয়েলকাম, যদিও আমায় ধরতে পারো তাহলে ধরে দেখাও, মানে যদি আমায় ধরতেও বা পারো সেটা তুমি ধরে দেখাও। হঠাৎ জেলের কথা মনে পড়লো কেন মুখ্যমন্ত্রী? মানে তিনি কি এবারে ভয় পেতে শুরু করেছেন? আর যদি ভয়ই হয় তাহলে কিসের ভয়? দেখুন, আমাদের এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, যিনি হিন্দুরও নন, মুসলমানের নন, শিখ নন, খ্রিস্টান নন, প্রত্যেক বাড়ি থেকে যে ছেলেমেয়েরা সৎ পথে নিজেদের পরিশ্রমে একটু দুমুঠো অন্ন জোগাড় করার জন্য চাকরির পরীক্ষা দিয়েছিল, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল, বা শিক্ষাকর্মী, তাদের ভবিষ্যৎ নষ্ট করেছেন উনি। দেখুন, ধারাবাহিকভাবে যদি ভালো করে দেখে থাকেন, যে প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, এসএসসি বলা হয় এটা স্বয়ং শাসিত, কিন্তু তার মাইনে থেকে শুরু করে, সেখানে লোক বসানো থেকে শুরু করে, এই পুরোটাই হচ্ছে এই তৃণমূল সরকারের নির্দেশে। এবং এটা অত্যন্ত রকম স্পষ্ট যে পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে থেকে, তার গার্লফ্রেন্ডের বাড়ির খাটের নিচে থেকে যখন 50 কোটি টাকা উদ্ধার হচ্ছে, তখন তিনি যাদের ফোন করে বাঁচবার চেষ্টা করেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, এটা ভুলে গেলে হবে না। বারবার যখন আদালত বলছেন যে আপনারা অযোগ্য কারা শুধু এইটুকু বেছে দিন, এবং চাপে পড়ে এসএসসি কোর্টেও বলেছে যে হ্যাঁ, যতজন অযোগ্য রয়েছেন, অর্থাৎ যাদের টাকার বিনিময়ে সাদা খাতা জমা দেওয়া, বা কেউ কম নম্বর পেয়ে যাদের বেশি নম্বরে চাকরি হয়ে গেছে, আবার কেউ পরীক্ষাই দেয়নি এমন লোকের চাকরি হয়ে গেছে, এই দুর্নীতি তো বিরল। যখনই
এই পদ্ধতিতে বাছাই করবার কথা কোর্ট বলেছে, তখন এই এসএসসি বলেছিল যে হতে পারে দুর্নীতিতে জড়িয়ে থাকা লোকের সংখ্যা আরো বেশি, অর্থাৎ তারা জানে, এবং তারপর পুরো ডকুমেন্ট ডিস্ট্রয় করা হয়েছে। রাজ্য সরকার যদি এসএসসি থেকে বাইরেই থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তো তাহলে এই ক্ষেত্রে যারা দুর্নীতি করলো তিনি অ্যারেস্ট করেননি কেন? কেন মানুষের অভিযোগে মামলা হয়ে হাইকোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থাগুলো ওদের ধরল? এই চালচোর ডালচোর চাকরিচোরদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরে না, কারণ এই চুরির ভাগ ওখানে যায়। এবং সুপার নিউমারিক পোস্ট তৈরি করে যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়ার খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মিটিংয়ে এই সুপার নিউমারিক বলে একটা অদ্ভুত শব্দ, যা ব্রাত্য বসু বর্তমান শিক্ষামন্ত্রী তুলে আনলেন, এটাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। শুধুমাত্র যারা পয়সা দিয়েছে তৃণমূলকে তাদের বাঁচাবার জন্য আজকের এই সর্বনাশ। এবং এই মিটিংয়ের পৌরোহিত্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই বেআইনি দুর্নীতির। তাই ভারতবর্ষের নিয়ম মেনে তার জেলে যাওয়াটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং তিনি জানেন তিনি কি কি করে বেআইনি ভাবে যে টাকা তৃণমূলের নেতাদের পকেটে বা তৃণমূলের পার্টি ফান্ডে গেছে, তার চুলচেরা বিশ্লেষণ বিচার হাইকোর্টে যখন আবার চলবে তখন তিনি জেলও যেতে পারেন। তাই আগাম অ্যাজ ইফ তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলছেন এইরকম একটা বাতাবরণ তৈরি করে, যদি এইরকম ঘটনা ঘটে আইনের নির্দেশে, বিজেপি চাইলেই কিছু হয় না, দেশ চালায় আইন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আইনের শাসন চলে না। সবাই জানে শাসকের আইন চলে, এবং সেই মোতাবেক আইন রক্ষাকারী পুলিশ প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে পরিচালিত হয়, মানুষের জন্য কাজ করতে পারে না, ক্রিমিনালে ধরতে পারে না। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভবিতব্য যেটা, সেটা তিনি জানেন, কারণ তিনি পরিকল্পিত অপরাধ করেছেন বা সংগঠিত করিয়েছেন টাকার লোভে, তাই তিনি মুখ ফসকেই কথা বলে ফেলছেন। বলছেন একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারত। চাকরি বাতিলের নিরিখে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি বিশেষ ইঙ্গিতপূর্ণ নয়? কারণ গত বছর 22 এপ্রিল 2016 সালে এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির বেঞ্চ। তারপরেও কড়া মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, তাই পুলিশ মন্ত্রী হিসেবে তিনি আরজি কর বলুন, বাকি অন্যান্য জায়গা বলুন, বা চাল ডাল চাকরি আবাস যা কেন্দ্র সরকার পাঠাচ্ছে, এবং হিন্দু এবং মুসলমানের জন্য, শিখ খ্রিস্টানের জন্য, সব ধর্মের মানুষের জন্য, উপজাতির জনজাতির মানুষের জন্য, তা যে তারা লুট করছেন তাকে রক্ষা করে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা পুলিশ। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, সাইগাল বোধহয় সম্ভবত তার নাম ছিল, পুলিশ ডিপার্টমেন্টের মানুষ, তার সম্পত্তি ছিল 100 কোটি টাকার উপরে, অর্থাৎ, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে পুলিশ চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে। আবার বলছে পুলিশকে বাধ্য করা হয় আইন যারা ভাঙছে তাদের রক্ষা করতে, এবং বাধ্য হয়ে পুলিশেরও মনে হয় যারা আইন ভাঙছে তাদের বিরুদ্ধে কাজ করতে গেলে যদি আমাদের ডিমোশন হয়ে যায়, আমাদের ট্রান্সফার হয়ে যায়, তার থেকে আমরা ওই অন্যায় নেমে পড়ি। এই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে প্র্যাকটিস মমতা বন্দ্যোপাধ্যায় করান। যেমন আরজি কর কাণ্ডে পুলিশকে দিয়ে প্রাথমিক দিক থেকে যা যা তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে অপরাধীদের জেল হবে, সেই তথ্য প্রমাণগুলোকেই সরিয়ে দিয়ে গুলিয়ে দিয়েছে। এবং তিনি যে মিথ্যাচারের রাস্তায় রয়েছেন একথা স্পষ্ট। কাল প্রেস মিট করলো একজন মিথ্যাবাদী, আর দেখলো পশ্চিমবঙ্গের মানুষ, আর হাউ হাউ করে কাঁদলো 1.5-2 লক্ষ মানুষ যারা এই 40,000 যারা দুর্গত তৃণমূলের চুরির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তাদের চোখের জলের দাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে।
যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মামলা এবার সুপ্রিম কোর্ট শুনবে, তাহলে কি এবারে সত্যি সত্যি একটা বিপদের দিকে এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? কারণ যদি এইটাই হতে থাকে এবং এরপরে যেভাবে একের পর এক দুর্নীতি উঠে আসছে, তাতে সুপ্রিম কোর্ট হয়তো আবারও এরকম ধরনের কোনো একটা নির্দেশ দিয়ে দেবে যাতে মমতার মন্ত্রিসভাই বিপদে পড়ে যাবে। দেখুন, একটা কথা একটু স্পষ্ট করে বুঝতে হবে, সেটা হচ্ছে চাকরি দেওয়ার নাম করে টাকা যে কেউ তুলতে পারে, মানুষকে প্রতারণা করে ভুল বুঝিয়ে। কিন্তু চাকরিটা দেবে কে? সেই প্রতারক না, তার ক্ষমতা নেই। চাকরি দেওয়ার ক্ষমতা আছে সরকারের। আর এই সরকার তৃণমূল পরিচালিত সরকার, যা সর্বোচ্চ সিদ্ধান্ত নেন সমস্ত ডিপার্টমেন্টের সব বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় ডিপার্টমেন্টের কাজ দেখবার জন্য একটি অফিস আছে, অফিসের মধ্যেই অফিস, সেটাকে বলে সিএমও, চিফ মিনিস্টার অফিস। যাবতীয় কাজ, নীতি বা দুর্নীতি ওই অফিসের সম্মতি নিয়ে হয়। যতক্ষণ না সম্মতি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না, তখন কোনো ডিপার্টমেন্টেই ফাইল মুভ করে না। তো ফলত টাকা যেই তুলুক, চাকরি দেওয়ার সিদ্ধান্ত বা ক্ষমতা মুখ্যমন্ত্রীর রয়েছে। এক্ষেত্রে অযোগ্যদের বাঁচাবার জন্য যোগ্যদের বলিদান মমতা বন্দ্যোপাধ্যায় সুপার নিউমারিক পোস্ট হিসেবে করেছেন এবং নিজের ক্যাবিনেটে পাস করিয়েছেন। এই দুর্নীতির আসল জায়গাটা, টাকা তোলার দুর্নীতি যে কেউ করতে পারে, যে কোনো ব্যক্তি মানুষ, তৃণমূলের যে কোনো নেতা কর্মী বা যে কোনো দালাল তুলতেই পারেন, তার ক্ষমতা নেই কিন্তু চাকরি দেওয়ার। চাকরি দেওয়ার ক্ষমতা রয়েছে সরকারের। এবং যে সরকার এসএসসিকে পরিচালন করে, 2019 সালে যখন ছেলেমেয়েরা কেঁদে বলেছিল আমরা যোগ্য, আমরা রাস্তায় বসে আছি মুখ্যমন্ত্রী, এসএসসি থেকে দুর্নীতি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওটা ঘুঘুর বাসা। তারপর তিনি সেই ঘুঘুর বাসা ভাঙেননি, কারণ এই ঘুঘুর বাসার ডিম থেকেই তার নেতা এবং তার দলের ইনকাম হয়। অর্থাৎ তিনি ধারাবাহিকভাবে এই রাজ্যের সর্বনাশকে, এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে গেছেন। তাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে এই দুর্নীতির সরকারি পদ্ধতিতে বৈধকরণ করবার ছক খেলা হয়, এই পুরো মন্ত্রিসভারই জেলে যাবার কথা ভারতীয় আইন মেনে। যা হবে সেটা দেশের আইন মেনে হবে। হ্যাঁ, যখন চন্দ্রচূড় বাবু প্রধান বিচারপতি ছিলেন, সেই সময় বোধ করি এত গুরুত্বপূর্ণ মামলার কাজ চলে এসেছিল, তাই চন্দ্রচূড় বাবুর পশ্চিমবঙ্গের এই বিভিন্ন রকম মামলা দ্রুত নিষ্পত্তি করার হয়তো তার হাতে সময় ছিল না। কিন্তু আমাদের দেশবাসীর মনে হচ্ছে সঞ্জীব খান্না বাবু তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে বাকি কঠিন মামলাগুলোকে বোধহয় ভাগ করে দিয়েছেন কারুর কাছে, যেভাবে কোর্টের নিয়মে মামলা ভাগ করা চলে। এবং তারপর তিনি এই পশ্চিমবঙ্গের পাহাড় প্রমাণ দুর্নীতির মামলা, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সরকার করেছে, সেইখানে যারা দোষী তাদের বিরুদ্ধে দ্রুত বন্দোবস্ত নিচ্ছেন। এই পদ্ধতি মেনটেন করলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই ক্যাবিনেট, যে ক্যাবিনেটে এই অপরাধের পক্ষে যোগ্যদের বঞ্চিত করে ঘুষ দেওয়া লোকেদের চাকরি বাঁচানো যায়, এই যে সুপার নিউমরিক বলে কথাটার যে মিটিং হয়েছিল, তাদের সবার জেলে যাওয়া উচিত আমার দেশের নিয়ম অনুযায়ী। এই যে মানে পুরোপুরি চাকরি বাতিল হয়ে গেল এতগুলো মানুষের একসঙ্গে, এই ঘটনার খবর বাইরে প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন রকমের মানে মিম, ট্রোল ইত্যাদি তো হচ্ছেই, তার সঙ্গে বেশ কিছু ভিডিও উঠে এসেছে যে স্থানীয় তৃণমূল নেতাদেরকে গিয়ে লোকে এখন চার্জ করছে যে আমাদের টাকা ফেরত দাও। অথবা এরকমও দেখা যাচ্ছে যে মানে আমরা এর আগেও খবর পেয়েছি যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কোটি কোটি টাকা, সে টাকা গোনা যাচ্ছে না বলে মেশিন আনতে হয়েছে। তো প্রত্যেকবার এই যে চাকরি চুরির মামলা, এখানে কিন্তু একের পর এক তৃণমূল নেতাদের নাম উঠে এসেছে এবং সেটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সেটা মানে কেন্দ্রের খাতায় উঠে এসেছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তোপ দাগছেন বিজেপি রাজ্য সভাপতিকে, বলছেন এই চাকরি বাতিলের পর সুকান্তবাবু বলছেন অযোগ্যরা, মানে অযোগ্য সরকার অযোগ্যদের চাকরি দিয়েছে, আমাকে টার্গেট করে বলছেন কেন? আমরা কোনো অযোগ্য কাজ করেছি? কে যোগ্য? উনি যোগ্য? এর মানে কি? দেখুন, বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি তো শুধু রাজ্য সভাপতি নয়, আমাদের দেশের
শিক্ষা প্রতিমন্ত্রীও বটে। তিনি নিজে একজন শিক্ষিত মানুষ, একজন ডক্টরেট মানুষ, আর কেন্দ্রীয় মন্ত্রীর চেয়ারে বসে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো পশ্চিমবঙ্গবাসীর কারুর বুঝতে অসুবিধা হয়নি। কারণ এই সাধারণ আইনগুলো বুঝতে গেলে কাউকে বিরাট বড় আইনজীবী হতে হয় না। তৃণমূলের চুরি জচ্চুরি দুর্নীতির যা যা উপাখ্যান আমরা টিভিতে খবরের কাগজে পড়ি এবং দেখি, আমরা যারা যারা আইন বা বেআইন কোনটা জানতাম না, আমরাও জেনে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলার আনন্দে এতটাই মশগুল থাকেন, তিনি রোজ এত মিথ্যে কথা বলেন, তিনি নিজেই ভুলে যান যে গতকাল তিনি কি মিথ্যে বলেছিলেন। তাই তিনি ডক্টর সুকান্ত মজুমদারের যে সত্যি কথা, যে কথা সাধারণ মানুষের কথা, সুকান্ত বাবুর কথাকে তিনি বিরোধিতা করতে গিয়ে আসলে সাধারণ মানুষের কথার বিরুদ্ধে যে তিনি জোর গলায় প্রেস ডেকে মিথ্যাচার করছেন তা প্রমাণ করলেন। ভারতীয় জনতা পার্টি ক্রমাগত যে লড়াই করে চলেছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা গ্রামে শহরে মানুষকে সেই কথা জানিয়ে দেওয়ার ফলে তৃণমূল প্রায় 300-র ওপরে আমাদের কর্মীকে খুন করেছে। অন্য কোনো দল দেখাতে পারবে না, কারণ তারা এই বিজেপি তৃণমূল সেটিং আছে এটা বলে বলে বেসিক্যালি নিজেদের যে সেটিং, নিজেদের যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে বাঁচানো, এই সরকারকে বারবার রেখে দিয়ে বাঁচানো, নো ভোট টু বিজেপি টিজেপি করে তারা প্রমাণ করে ফেলেছে। খেলা থেকে না এই তৃণমূল বিজেপি সেটিংয়ের যে তত্ত্ব, এটা বামেদের তৈরি করা, এবং সেই তত্ত্বের যে প্লাসটা সেটা ফেটে গেছে এবং লোকে আসলটা দেখতে পেয়ে গেছে। তারা দেখতে পেয়ে গেছেন যে 6-8 বছর ধরে তৃণমূলের এতগুলো তাবড় তাবড় নেতা জেল খেটেছেন বা খাটছেন, যারা ভারতের আইন মেনে জামিনে ছাড়া পেয়েছেন, তাদের 2.5 বছর 3 বছর ধরে জেলে রেখে দিয়েছে বড় বড় নেতাদের এই বিজেপিরই আন্দোলন। যদি সেটিং থাকতো জেল খাটতেন। এবার কেউ কেউ বলেন আসল মাথারা যাচ্ছে না কেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন না কেন? প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে এবং সেটা বিজেপি চাইলেই হয় না, আইন মেনে হতে হয়। যেমন চন্দ্রচূড় বাবু, সম্মানীয় প্রাক্তন প্রধান বিচারপতি, তিনি এতটাই ব্যস্ত ছিলেন অন্যান্য ব্যাপারের বিচার করতে, তিনি বিজেপি কর্মীরা যা খুন হয়ে গেছেন, বিজেপির সাধারণ কর্মীরা যে যে দাবি তুলেছেন তৃণমূলের মাথাকে গ্রেপ্তার করবার জন্য, যে যে তদন্তগুলোকে শেষ করবার জন্য, সেই বিষয়ে চন্দ্রচূড় বাবু সময় পাননি, অন্য মামলার চাপ ছিল। এবার এখন সঞ্জীব খান্না বাবু সেই চাপটাকে কাটাতে পেরেছেন এবং তিনি ভারতীয় আইন মোতাবেক যা যা লেখা রয়েছে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের ব্যাপারে দ্রুত বিচার করছেন। তাই চোরেদের রানীর রাগ হচ্ছে, রাজার রাগ হচ্ছে। এবং প্লাস্টারের মতো এই সিপিআইএম, যারা এই ফেক ভণ্ড সেকুলার, যারা গরুর মাংস খেয়ে নিজেদের সেকুলার প্রমাণ করে, যারা তসলিমা নাসরিনকে কয়েকটা মুসলমান মৌলবাদীর জন্য এই রাজ্য থেকে তাড়িয়ে দেয় অথচ সেকুলার বলে গর্ব করে, তো তাদের মিথ্যাচার কিন্তু ওপেন হয়ে গেছে। শুধু একটাই কথা বলবো, সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা আইন দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কারুর বুকে ছুরিও মেরে দেন, আপনি যদি এখানে দাঁড়িয়ে দেখেন, আর উল্টো দিকে 4টে লোক তারা যারা ওখানে ছিল তারা যদি বলে যে না উনি করেননি, তো তাহলে কিন্তু যে সত্যি কথা বলছে তার কথা কোর্টের কাছে কিন্তু অগ্রাহ্য হয়ে যাবে। তো এরকম অনেকগুলো ধাপ রয়েছে। তাই চূড়ান্তভাবে দুর্নীতিকে যারা প্রশ্রয় দিয়েছেন, আবার বলছি, টাকা তুলেছে ফোড়েরা, চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার, বা দুর্নীতি করেছে, বা ক্যাবিনেট ডেকে সুপার নিউমারিকের মতো অবৈধ চেয়ার তৈরি করে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়েছে, যারা করেছেন তাদের শাস্তি পেতেই হবে। আমরা তাকিয়ে রয়েছি সুপ্রিম কোর্টের দিকে, হাইকোর্টের দিকে। কোর্ট রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলছেন যাদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9, 10-এ পড়াতেন এবং 5,596 জন
11-12-এ পড়াতেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ ক্লাস, অনেকে খাতাও দেখেছে। মমতার প্রশ্ন এবার ওই ক্লাসগুলোতে কে পড়াবে এবং কি করে পরীক্ষা নেওয়া হবে। এবং এই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রী আরও বলছেন যে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, 25,000 শিক্ষক যদি পড়াতে না পারে তাহলে চিকিৎসক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে কি? শিক্ষার মান দমিয়ে দিতে চাইছেন না তো? আমাদের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ না দিয়ে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? কি বলবেন? মিথ্যাচারের চূড়ান্ত, অসভ্যতামের চূড়ান্ত। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন এটাকে অসভ্যতা বলে। পশ্চিমবঙ্গের মানুষ কেউ কি উনি মানে সবাইকেই কি উনি দুধেল গাই বা গরু মনে করেন? আমাদের মুসলমান ভাই বোনেদের গায়ে লাগতে পারে না তাদের যখন দুধ দেওয়া গরু টরু বলে, বাকি পশ্চিমবঙ্গের মানুষের তো গায়ে লাগে। উনি সবাইকে যদি এরম ভেবে নেন, 3,500-এর ওপর স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলদোল নেই। তো মাননীয় মুখ্যমন্ত্রী, এই 3,500 স্কুল যে বন্ধ হয়ে গেল, সরকারের টাকা নেই, খেলামেলায় নষ্ট করছেন বলে সেখানে টিচার লাগতো না, তাহলে সেইটা নিয়ে আপনার মাথা ব্যথা হয়নি কেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না, লয়ার তৈরি হবে না? আপনি এইবারের বাজেটে এই 3,500 স্কুল বন্ধ হয়ে যাওয়া স্কুল কি করে খোলা যাবে সেটা নিয়ে একটা লাইন বলেননি। উল্টে যেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যাদের কথা আপনি বলছেন তৈরি হওয়ার, সেই পড়াশোনা হয় না, আপনি অতিরিক্ত 600টা মাদ্রাসা তৈরি করে দেওয়ার কথা বলেছেন, যেখান থেকে মৌলানা মৌলবী তৈরি হয়। তো তাহলে আপনি যে মিথ্যাচার করছেন এবং কথা বলছেন এ সবাই বুঝে গেছে। আপনি শিক্ষা দীক্ষার পক্ষে তো নন, আপনি অশিক্ষা আর অজ্ঞতার পক্ষে। মুসলমান সমাজের ছেলেমেয়েরাও যদি সাধারণ এডুকেশন সিস্টেমে পড়ে তবে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে হিন্দুদের মতোই। 3,500-এর ওপর স্কুল বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন, আপনি তা খোলেননি। উল্টে এবারের বাজেট দিলেন মাদ্রাসা শিক্ষার জন্য 600 স্কুল খোলবার জন্য। এটা আমার কথা নয়। তাই আপনি কিসের পক্ষে সবাই জানেন। আপনি যেটা করছেন সেটা অসভ্যতামি। ক্ষমতায় সবাই আসে, সবাই চলে যায়, কিন্তু আপনার মতো এই রাজ্যের এই দেশের সর্বনাশ, রোহিঙ্গা ঢুকিয়ে, বাংলাদেশি ঢুকিয়ে, বিদেশিকে ঢুকিয়ে, ভোটার কার্ড দিয়ে, উগ্রবাদীদের ঢুকিয়ে, প্লাস এই চুরি জচ্চুরিকে প্রশ্রয় দিয়ে সর্বনাশ করে সারা পৃথিবীতে কোনো শাসক করেননি। এই মামলার যখন সুপ্রিম কোর্টের এই রায় বেরোলো তখন স্বাভাবিকভাবেই প্রথমেই যার নামটা বারবার সকলে মনে করেছে, বিশেষ করে বাঙালি, তিনি হচ্ছেন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিনকে নাম না করেই বলছেন যে হাইকোর্টে প্রথম এই ভার্ডিক্ট যিনি দিয়েছিলেন তিনি বিজেপির এমপি হয়েছেন, ডাঙ্গুলি না গাঙ্গুলি আমি নামটা জানি না, ঠিক পরে জেনে নেব। আমি কাউকে অ্যাটাক করার জন্য জানি না, আমি নাম সত্যিই জানি না, আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে। এই যে মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক মনোভাব দেখালেন, এর পিছনে কি মনোভাব থাকতে পারে? দেখুন, বাঙালি ধন্যবাদ দিচ্ছে যাকে, আপামর বাঙালি যার এই দেশ ভালোবাসে, এই রাজ্যটাকে ভালোবাসে, হিন্দু মুসলমান সবাই, সেই মানুষটার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, যিনি বহু আগেই বোধ করি 2024-এ তিনি হাইকোর্টে যুগান্তকারী যে রায় দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে দয়া করে এই যে কজন 6,000 না 7,000 যে অযোগ্য রয়েছেন এটাকে আপনারা বেছে দিন এবং তাদের বাতিল করে দিন যাতে যোগ্যরা চাকরি পেয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই লুঠের টাকা যদি ভোগ করে হজম করে ঢেকুন না তুলে ফেলতেন খেয়ে, তো তাহলে তিনি এটা করতেন। সেদিন যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা মেনে নিত এই রাজ্য সরকার, যারা চোরকে বাঁচাতে গেছে, যেহেতু চোরের থেকে চুরির টাকা তারা নিজেরা খেয়ে ফেলেছে, সেই দিন কিন্তু সবটাই থেমে যেত। কিন্তু তা তিনি করেননি। তিনি প্রাক্তন বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপির দালাল বলে অভিহিত করেছিলেন এবং তৃণমূল বলেছিল, এই কুণাল ঘোষের মতো কিছু দালালদের দিয়ে বক্তব্য রাখিয়েছিল যে যদি রাজনীতি করার হয় তাহলে বিচারপতির আসন ছেড়ে রাজনীতি করতে নামুন, লড়াই করুন, মাটিতে নেমে হারান, তখন বুঝব।
আর সেই কথাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিটায়ারমেন্টের নির্দিষ্ট সময়ের আগেই বিচারপতি পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং 2024-এ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হন এবং তৃণমূলের কাঁচা আহাম্মক আজে বাজে কথা বলা দেবাংশুকে 70,000-এর উপরের ভোটে হারিয়ে আজকে দিল্লির পার্লামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নরেন্দ্র মোদী আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন, যা দেশবাসী শুনছে। ধন্যবাদ জানাই তৃণমূলকে। তবে সেদিন যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের যে চুরিটাকে ধরে ফেলেছিল, তারপর যা যা রায় হয়ে আজকে সুপ্রিম কোর্টের নিদান এলো, সেটা আসলে অভিজিৎ গাঙ্গুলির যে রায় বা তার যা বক্তব্য তারই আসল প্রতিফলন। তাই প্রত্যেকেই বলছেন সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলির এই চুরির চাকরি চুরির নিয়ে যে রায়, সেটাকেই যদি ঢোক গিলে নিজেদের অপরাধটাকে মেনে নিয়ে যোগ্য অযোগ্যের তালিকাটা দিয়ে দিতেন, তাহলে আজকে 26 নির্বাচনের যখন দুন্দুবি বেজে গেছে, তখন আপনাদের নতুন করে চোর আখ্যায়িত হতে হতো না, আর এই চোরেদের প্রোটেক্ট করতে গিয়ে আপনাকে প্রেস মিট করতে হতো না। আপনি এক্ষুনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলতে গিয়ে দেবাংশুর কথা বললেন, দেবাংশু ভট্টাচার্য, কিন্তু সেই দেবাংশু ভট্টাচার্যকে নিয়েই একটা প্রশ্ন আছে যে এদিন নাম না করে দেবাংশু ঘুরিয়ে ফিরিয়ে সুপ্রিম কোর্টের রায়কে কটাক্ষ করেছেন বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ, এবং তিনি ফেসবুক পোস্টে দেবাংশু লিখছেন যে গোটা গ্রামে বদমাইশ ঢুকে পড়েছিল, কিভাবে সকলকে খোঁজা হবে, শেষে সিদ্ধান্ত নেওয়া হলো গোটা গ্রামে আগুন লাগানো হোক, ভিতরে লুকানো বদমাইশগুলো মারা পড়বে। দিন কয়েক বাদে বেরিয়ে এলো বহু বুড়ো বাচ্চার দগ্ধ লাশ। কি বলবেন? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হেরে যাওয়ার পর থেকে দেবাংশুর মানসিক স্থিরতা ঠিক যাচ্ছে না। কাঁচা ছেলে, কুচি ছেলে, কিছু মিডিয়া রয়েছে দেবাংশুর এই ভাট বকাকে গুরুত্ব দিয়ে মাঝে মাঝে তারা দেখায়। কেন দেখায় জানি না। আমাদের সমাজে ফালতু কথা প্রচুর লোকজন রাস্তায় বলে, কিন্তু সেই ফালতু কথাকে যারা তুলে ধরে দেখায়, বেসিক্যালি তারা বোধহয় সিরিয়াস নিউজ চ্যানেলের মাঝখানে মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে, একটা জোকার নতুন তুলে নিয়ে এসে। দেবাংশু যে কথাবার্তাগুলো বলছে, সেই কথা তার মাথা ঠান্ডা হয়ে গেলে আর বলবে না। আমি দেবাংশু ধরনের লোকজনের মানসিক সুস্থতা কামনা করছি। আমার নিশ্চয়ই বিশ্বাস ঈশ্বর আছেন, তিনি যেমন তৃণমূলকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরিয়েই দেবেন, ঠিক তেমনই দেবাংশুর মতো মানসিক অস্থিরতায় থাকা দুর্বল চিত্তের মানুষদের জন্য একদিন নিশ্চয়ই সুস্থতার বাতাবরণ তাদের ব্রেনে ঢুকিয়ে দেবেন।